সেক্রেটারি সাহেব বলেছেন বাংলাদেশ বিমান সৌদিয়া ছাড়া থার্ড ক্যারিয়ার ওপেন করা যায় কিনা, সুযোগ নাই। এটা একেবারে আন্তর্জাতিক নিয়ম, সৌদি গভর্নমেন্টের অর্ডার। ন্যাশনাল ক্যারিয়ার অর্ধেক যাত্রী বহন করবে, সৌদিয়া বহন করবে অর্ধেক, সব দেশের জন্য। এবং আমাদের বাংলাদেশের 50% বহন করে বাংলাদেশ বিমান। এবং এই সমস্ত ফ্লাইটগুলোকে বলা হয় ডেডিকেটেড ফ্লাইট। তারা কেবল হাজি টানবে, জেদ্দা মদিনা, জেদ্দা ঢাকা, জেদ্দা ঢাকা মদিনা, হাজি টানবেন। এবং আসার সময় খালি ফেরত আসতে হবে, এটা তাদের অর্ডারে, তাদের নিয়ম। এবং তারা মাঝখানে দুবাই, মাঝখানে বাহরাইন, মাঝখানে কাতার ট্রানজিট করতে পারবে না। হজ ফ্লাইট পৃথিবীর কোথাও ট্রানজিট নাই। আমরা 50% দিই বাংলাদেশ বিমানকে, 1 লক্ষ হাজির ভিতরে 50% দিই বাংলাদেশ বিমানকে, 35% দিই সৌদি এয়ারলাইন্সকে, 15% দিই ফ্লাইনাসকে। এবং আমাদের আর কোনো ফ্লাইট নাই, ডাইরেক্ট জেদ্দা ঢাকা মদিনা ঢাকা ফ্লাইট করে আসে ইউএস বাংলা। আমরা ইউএস বাংলাকে ডাকছি যে তোমরা আমাদেরকে অফার দাও। তারা বলল আমাদের বিমান এয়ার ক্যারিয়ার আছে দুটি এয়ার ক্যারিয়ার দিয়ে আমরা হাজির বহন করতে পারবো না। কোনো কারণে একটা যে টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় তাহলে হাজিরা যেতে পারবে না। 3টা থাকলে আমরা দিতাম। 1, 2, আন্তর্জাতিক নিয়ম হচ্ছে 1 বছর ফ্লাই করতে হবে। ইন্দোনেশিয়া নিয়ম হচ্ছে 4 বছর ফ্লাই করতে হবে। অর্থাৎ জেদ্দা ঢাকা এই ফ্লাইট আমাদের আইন মতো 1 বছর, ইন্দোনেশিয়ার আইন মতো 4 বছর। তো এটা ইউএস বাংলার হয়েছে 9 মাস। ফলার সুযোগ নাই। আর কোনো ফ্লাইট ডাইরেক্ট নাই, আছে আমিরাত, আছে দুবাই হয়ে, ডাইরেক্ট ফ্লাইট নেই। এই জন্য আমরা আর কোনো থার্ড ক্যারিয়ার পাই নাই। এটা হচ্ছে মূল কথা। আর আমি এই দায়িত্ব নেওয়ার প্রথম থেকে হজের টাকা কমানোর জন্য অত্যন্ত মেহনত করেছি। বাংলাদেশ বিমানের সাথে 2 বার বসেছি। ওনাদের চেয়ারম্যান, ওনাদের সচিব মহোদয়, ওনাদের ডাইরেক্টর এমডি বসেছি, বসে 7,000 টাকা কমাইছি। ঘর ভাড়া কিছু কমাইছি, মোট 1,09,000 টাকা কমাইছি। পানির জাহাজে করা যায় কিনা সৌদি মন্ত্রীর সাথে কথা বলে এসেছি, কিন্তু বাংলাদেশে তো জাহাজ নাই। বড় একটা শিপিং কোম্পানির সাথে কথা বলেছি, বললো আমাদের তো এত বড় জাহাজ নাই, এই জাহাজ আনতে 1,000 কোটি টাকা লাগবে। আমাদের একটা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলবে। 1,000 কোটি টাকা তারা ব্যাংকে দেবে, ব্যাংক থেকে কোম্পানি কর্জ নেবে। যদি এটা করতে পারি তাহলে এবছরও পানির জাহাজে 6,000 যাত্রী পাঠাতে পারবো। আর যদি এবছর করতে নাও পারি, আগামী বছরগুলোর জন্য দরজা খুলে দিয়ে যাব। 2, আপনারা মাদ্রাসার খাস জায়গা, পাশে খাস জায়গার কথা বলেছেন, তো আপনারা জেলা প্রশাসক মহোদয়কে আবেদন করেন, আমি ওনাকে বলে দেব ইনশাল্লাহ খাস জমি মাদ্রাসার জন্য আপনারা পাবেন। 2, রাজনৈতিক কারণে ক্যাপিটেশন গ্র্যান্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাদের বন্ধ করে দিয়েছে। আপনারা সমাজ কল্যাণ উপদেষ্টার নামে এটা আবেদন করবেন। আমার মাধ্যমেও করতে পারবেন, আমার মাধ্যম ছাড়াও করতে পারবেন। আমার মন্ত্রণালয় আনলে আমি সুপারিশ করে দেব। প্রতি বৃহস্পতিবারে মন্ত্রী পরিষদের বৈঠক হয়, আমি সমাজ কল্যাণ মন্ত্রীকে বিশেষভাবে সুপারিশ করব এই শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার বা আপনাদের এই প্রতিষ্ঠানের যে ক্যাপিটেশন গ্র্যান্ট বাতিল করে দিয়েছে, এটাকে আবার পুনর্বহাল করার জন্য আমি জোর সুপারিশ জানাব। অনুদান, আমার মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়, আমাদের বেশি অনুদান নাই। তারপরেও এই স্কুলের ছাত্রদের জন্য, শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার জন্য, ওনাদের বাপদাদার কবরস্থানের জন্য, বালিকা শাখার জন্য, এতিমখানার জন্য, মাদ্রাসার জন্য, সব মিলে আমি আমার মন্ত্রণালয় থেকে একটা অনুদান আপনাদেরকে দেব। কত দেব এটা আমার বাইকে আমি বলবো, মাঠে বলবো না। এটা ওনাকে বলবো কত দেব, ইনশাআল্লাহ সবগুলো মিলিয়ে একটা অ্যামাউন্ট আপনাদের দেব। এবং আলহামদুলিল্লাহ, এবং আপনাদের এলাকার আমি দেখলাম যে বহু হিন্দু ভাই আসছে, ওনার পছন্দ করে।
পছন্দ করেন। এবং আমি যেহেতু ধর্মমন্ত্রী, আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বুদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্ট, এগুলো আমার মন্ত্রণালয়ের অধীনে আছে। তো তাদের মন্দিরের জন্য, তাদের শ্মশানের জন্য, তারা যেহেতু আপনাদের এই এলাকারই বাসিন্দা, ওনাদেরকেও আমি কিছু অনুদান দেওয়ার ব্যবস্থা করেছি। বিদ্যুৎ বিল ফ্রির কথা বলেছেন, দিতে পারলে খুশি হইতাম। কিন্তু এই দেশে বিগত 15 বছর যাবৎ বিদ্যুৎ উৎপাদন হয় নাই। কুইক রেন্টার করে কুইক টাকা খেয়ে ফেলেছে। নাম দিয়েছে কুইক রেন্টাল, কুইক এক্সপ্লয়টেশন। ভারতের আদানি কোম্পানি 10,000 কোটি টাকা পাবে বাংলাদেশের কাছে। এখন হুমকি দিয়েছে টাকা দিতে না পারলে বিদ্যুৎ বন্ধ করে দেবে। আমরা আবার বিকল্প চিন্তা করতেছি অন্য দেশ থেকে বিদ্যুৎ আনা যায় কিনা। তো আল্লাহ যদি তৌফিক দেন, আলহামদুলিল্লাহ এখন আমাদের রিজার্ভ বাড়ছে, আমাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে 3 মাসের ভিতরে। আরো কিছু মাস গেলে আমরা আশা করতে একটা সাস্টেইনেবল ইকোনমি আমরা আপনাদের জন্য রেখে যেতে পারব। তখন যদি বিদ্যুৎ সারপ্লাস থাকে, ভালোভাবে বিদ্যুৎ হয়, ফ্রি দিতে কোনো অসুবিধা নাই। আর না হলে আগামী বারে যারা সরকারের ক্ষমতায় আসবেন তাদের উপরে দায়িত্ব দিয়ে যাব। বিল ডাকাতি যায়, পানি জলাবদ্ধতা, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি মেহনত করে যাচ্ছেন, সচিবদের সাথে কথা বলেছেন, উপদেষ্টাদের সাথে কথা বলেছেন। আমিও মন্ত্রী পরিষদের ভিতরে আছি, যেখানে যেটা করতে হয় আমি ইনশাআল্লাহুল আজিজ এই এলাকার মানুষের জন্য ওনাকে সাথে নিয়ে এটা করে যাব ইনশাআল্লাহ। আপনাদের একজন যোগ্য প্রতিনিধি আছেন, এর সাথে যদি আমাদের সহযোগিতা যোগ হয় ইনশাআল্লাহ সব দাবি আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। আপনারা দোয়া করবেন, আমাদের পরামর্শ দিবেন, আমাদের ভুল ত্রুটি আমাদের ধরিয়ে দিবেন, এবং আমরা আগামী একটা সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেব জিদমা আলাইকুম আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আমি আসার সুযোগ পেয়েছি। এবং আপনাদের মাদ্রাসা, আপনাদের মসজিদ, আপনাদের ওই হেফজাখানা, কেরাতখানা, তারপরে বালিকা মাদ্রাসা, এই স্কুল সবগুলো আমি বিকেলবেলা পরিদর্শন করার সুযোগ পেয়েছি। এবং এই একটা বিরাট প্রকল্প দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। এই সমস্ত প্রকল্পের উন্নয়নে যা যা করতে হয় ইনশাআল্লাহ আজিজ আমার সীমাবদ্ধতার ভিতরেও আমি করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মিয়া গোলাম পরওয়ার ভাইকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুন। আগামী দিনে জাতির আরো অধিকতর নেতৃত্ব দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা ওনাকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।